এই হচ্ছে সিংহদুয়ার জমিদার পরিবারের এরিয়া। এটা এই যে পুরো প্রাচীর দেয়া সিং দরজা। এইটা হচ্ছে থাকার জায়গা। আগে আমি রুমের ভেতরটা দেখিয়েছি, এখন থাকার জায়গাটা বাইরে থেকে কীরকম সেটা দেখাচ্ছি, আর ঢুকেই বা কীরকম এন্ট্রান্সটা সেটাও এর মধ্যে দেখাচ্ছি। আজকে 4 জুলাই, তো সকালবেলাতে বেরোচ্ছি হেঁটেই, সামনেই আমরা ঘোরাঘুরি করছি। আজকে কিন্তু বিবেকানন্দের তিরোধান দিবস, সেই দিক থেকে এটা একটা বিশিষ্ট দিন। সকালবেলা পুরো চত্বরটা দেখাচ্ছি। আমাদের সকালে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এবার এই চারিদিকটা একটু দেখাচ্ছি। আমরা যাব এবার নরেন্দ্র সরোবরে। তো এইটা হচ্ছে অফিসে যাওয়ার জায়গাটা। এখানে একটা পুকুর আছে, পুকুরের পাশ দিয়েই কিন্তু এটা একটা শিব মন্দির, আর শিব মন্দিরের ধার দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা চলে যাচ্ছে দেখুন। এর ডান দিকে হচ্ছে খাবার জায়গা, ডান দিকে খাবার জায়গাটা বিল্ডিংটা, আর বাঁ দিকে হচ্ছে অফিস। এই জায়গাটা কিন্তু সকাল থেকে ভীষণই ভালো লাগে। এটা অফিসের অংশ। এখানে 3টে ভবন আছে, তো আমরা রবীন্দ্র ভবনে রয়েছি। আর আজকে 4 জুলাই বিবেকানন্দের তিরোধান দিবস। আর একটা কথা বলি, আমি এগুলো দেখাতেই আপনাদের বলে রাখছি, যেহেতু আমরা থাকছি সেই জন্য দেখছি সকালে একরকম ভোগ হয়, রাতে কিন্তু মিষ্টি বা পায়েস, মিষ্টি জাতীয় জিনিস কিছু থাকে ভোগে। এটা হচ্ছে অফিস। সকালে এখন বন্ধ আছে, 6:30 বাজে। আমরা যাচ্ছি টিফিন খেতে। সকালের জলখাবারে চা আর কি দেওয়া হয় দেখি, তুলে দেবো। এখন আমরা নরেন্দ্র সরোবরের দিকে যাচ্ছি। ওদিকে কাছে একটা রাস্তা আছে, কিন্তু সেখান দিয়ে ঢোকা যায় না, জঙ্গল একদম। তো এই রাস্তাটা ভালো, একটু সামনে দিয়ে এগিয়ে আসতে হবে খাবার জায়গা থেকে, মঠের খাবার যে জায়গাটা সেখান থেকে বা অফিসের ওখান থেকে একটু এগিয়ে আসতে হবে। এসে এই রাস্তাটা একদম ঘাটে গিয়ে শেষ হয়েছে। স্বামীজি হওয়ার পূর্বে বা বিবেকানন্দ দীক্ষা নেওয়ার পূর্বে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তার নামেই এই পুকুরটা নরেন সরোবর বলে বিখ্যাত। এই রাস্তা ধরে নরেন সরোবর দেখতে গেলে একটু হাঁটতে হবে, মিনিট 10-15 আমাদের হাঁটাতে আর কি। আমরা তো ধীরে ধীরে হাঁটছি, কিন্তু সাইড দিয়ে আর একটা রাস্তা আছে, সেটা একদম সরু জঙ্গলের মধ্যে দিয়ে, মানে মেঠো রাস্তা, জঙ্গলে এখন ভরে রয়েছে, তাই জন্য আমরা সব এই রাস্তা দিয়েই যাচ্ছি। সেই রাস্তাটাও বন্ধ এখন। এই হচ্ছে নরেন পুকুর, বিখ্যাত নরেন সরোবর, যেখানে স্বামীজি চান করতেন। বহু বছর পর এরকম হাঁসেদের জলকেলি আবার দেখছি, ছোটোবেলায় দেখতাম। তো যাই হোক, ভালো লাগছে, সকালবেলায় এসেছি। আর একটা কথা বলি, এখানে তো আমরা থাকছি, রোজ রাতে কিন্তু আমিষ দেয়। প্রথম দিন ডিম দিল, দ্বিতীয় দিন দিল ইলিশ মাছ, আবার তৃতীয় দিন ডিম। তো আর মিষ্টি থাকে রাত্রেবেলা, কোনো না কোনোভাবে মিষ্টি থাকে। সেটা হচ্ছে ধরুন হয় পায়েস, নয় এমনি পান্তুয়া, রসগোল্লা, সব কিছুই এগুলো থাকে রাতে। পুকুরে সাইডের গাছগুলোর ছায়া পড়েছে, ডবল গাছ, দেখতেও বেশ ভালো লাগছে। দেখুন, অনেকেই জানেন। এই হচ্ছে সিংহদুয়ার জমিদার পরিবারের। নরেন সরোবর থেকে ফিরে এসে আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরোলাম, কাছেই এগুলো। এই সিং দরজা মেন জমিদার পরিবারের, সেটা দেখাচ্ছি। এরিয়া এটা, এই যে পুরো প্রাচীর দেয়া। মেন রাস্তা থেকে নেমে গেলেই এটা জমিদার পরিবারের অংশ। ভেতরে ঢুকেই বাঁ দিকে যে সাদা এই মন্দির মতো অষ্টগম্বুজ মন্দির,
এখানেই কিন্তু 250 বছর আগে রাস উৎসব পালন করা হতো খুব ধুমধামের সাথে। এখানে লেখা রয়েছে ওং নমো ভগবতে রামকৃষ্ণায়। এই স্থানে কৃষ্ণরাম মিত্রের পৌত্র রামপ্রসাদ মিত্রের পুত্র কালীপ্রসন্ন মিত্র কালু, উমাপ্রসন্ন মিত্র ভুলু বাটিতে বাংলার সন 1261 সালে কোনো এক সময় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শুভ পদার্পণ করিয়াছিলেন। এই স্মৃতির উদ্দেশ্যেই এটা রেখে দেয়া। এই জায়গাতে রামকৃষ্ণদেব এসেছিলেন এবং এখানে কিন্তু তখন একটা ঘর ছিল, এই ঘরটা ভেঙে গেছে। এটা রামেশ্বর শিব মন্দির। এরকম এখানে মোট 4টে শিব মন্দির আছে। এছাড়াও আছে জলেশ্বর, ফুলেশ্বর আর বানেশ্বর। রাধা গোবিন্দ জিউর মন্দিরের সামনে বিশাল এই 500 বছরের প্রাচীন বকুল গাছটা পড়ে গেছে, ঝড়ে পড়ে গেছে, কিন্তু এটাকে স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে। যখন রামকৃষ্ণদেব যখন এসেছিলেন তখন এখানেও তিনি বসতেন। আর এইখানে একটা ঘর ছিল, রামকৃষ্ণদেব সেই ঘরে এসে উঠেছিলেন, সেই জন্য এই স্মৃতিফলকটা এখনও রেখে দেওয়া হয়েছে। 8 চালা বিশিষ্ট বিশাল রাধা গোবিন্দ জিউর মন্দির এটি। আর এখানে কিন্তু ইসলামিক, হিন্দু ও রাজস্থানী শিল্পশৈলীতে এই মন্দির গড়ে উঠেছে, যাকে বলা যায় সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমেই গড়ে উঠেছে। অপূর্ব এখানে কারুকার্য রয়েছে। আর ভেতরে কিন্তু খাজাঞ্চিখানা আছে। তো সকালে আমরা এসেছিলাম এটা দেখার জন্য, শুনলাম খোলা থাকে, কিন্তু এখন দেখছি বন্ধ রয়েছে, হয়তো বিকালে খুলবে। এবার রাধা গোবিন্দ জিউর মন্দিরের সামনে দিয়ে চারিদিকটা ঘুরে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে কিন্তু 4টি শিব মন্দির আছে, জলেশ্বর, ফুলেশ্বর, রামেশ্বর, বানেশ্বর। তো এটা রাসমঞ্চ, পেছনে সাদা এটা রাসমঞ্চ। আর এই এরিয়ার মধ্যেই কিন্তু মোট 3টে শিব মন্দির আছে, বাইরে আছে আর একটা। এখানে এলে কিন্তু আপনাদের সকলেরই ভালো লাগবে, খুব পবিত্র শান্তির জায়গা এটা। স্বয়ং রামকৃষ্ণদেব এখানে এসেছিলেন। এগুলো দেখাতে দেখাতে আপনাদের বলে দিচ্ছি কিভাবে আসবেন। হাওড়া থেকে গোঘাট লোকাল, তারকেশ্বর লোকাল, আরামবাগ লোকালে হরিপালে নেমে তারপরে ওখান থেকে বাস, ট্রেকার, অটো সব কিছুই পাওয়া যায়। সেখান থেকে আপনি চলে আসবেন আটপুর। আর বাস আর ট্রেকারের ভাড়া পার হেড 25 টাকা করে। আর অটোতে যদি আসতে চান তাহলে স্টেশনের উল্টো দিকে সেটা কিন্তু 200 টাকা রিজার্ভে আসতে হয়। আর আমি গেছিলাম আসানসোল থেকে। এখান থেকে গেলে কিন্তু আসানসোল থেকে বর্ধমান লোকাল, বর্ধমান থেকে কডলাইন লোকাল ধরে কামারকুণ্ডু, কামারকুণ্ডু থেকে উপরের স্টেশন, ওখানে উঠে হরিপাল। এটা এখানকার দোলমঞ্চ। এও 250-300 বছরের পুরনো। উপরটা দেখুন, এখানে 5টা চূড়া রয়েছে। আর এটার আদলেই তৈরি হয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির। দক্ষিণেশ্বর কালী মন্দিরে আছে 9টি চূড়া। আসানসোল টু হরিপাল ট্রেন ফেয়ার 45 টাকা। এটাও একটা শিব মন্দির, ওই জলেশ্বর, বাইরে এটা রয়েছে জলেশ্বর আর ফুলেশ্বর। আর ওইদিকে রয়েছে মঠের ওইদিকে রয়েছে বানেশ্বর। তো এটা নতুন করে কাজ হয়েছে আর কি, যার জন্য দেখতে খুব ভালো লাগছে। কিন্তু এখনও মন্দিরের দরজা খোলেনি, পুরোহিত আসেননি। তো আমরা যখন বেরিয়ে আসছি তখন পুরোহিত এসে ঢুকলেন পুজো করার জন্য। তো আমরা এবার কিন্তু এখন আর বেরোবো না, আবার বিকালে বেরোবো। এখন চলে যাচ্ছি মঠে। 2 বন্ধু রয়ে গেলাম ছবির স্মৃতিতে। আজ 4 জুলাই বিবেকানন্দের তিরোধান দিবস। আমরা রয়েছি আটপুরে। একটু ধূপ দেখাচ্ছি ধুনি মণ্ডপের সামনে এসে। এই ধুনি মণ্ডপেই তিনি তার 8 গুরুভাইকে নিয়ে সংকল্প নিয়েছিলেন সন্ন্যাস নেয়ার। বিবেকানন্দের তিরোধান দিবস, তাই জন্য এখানে একটু ধূপ জ্বালাচ্ছি। কিন্তু এই ঘরটা খোলে না, যে 9 জন মিলে করেছিলেন, একসাথে সংকল্প নিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, এই রুমটা কিন্তু খোলে না। এখানে একটু ধূপ দেখিয়ে দিলাম। বিবেকানন্দের তিরোধান দিবস, তো আমি ধুনি মণ্ডপের এখানে দাঁড়িয়ে আছি আর কি, একটু ধূপ দেখাচ্ছি। যেহেতু এই ঘরটা কখনোই খোলে না আর কি, তালা বন্ধ আজও, সেই জন্য বাইরে থেকেই দেখাতে হচ্ছে। এবং তাকে উদ্দেশ্য করে এই ধূপগুলো আমি এখানে দিচ্ছি।
আজকে আমি নিজেকে ধন্য মনে করছি যে এইরকম একটা দিনে এখানে থাকতে পারলাম। আসল জায়গায় যেখানে তিনি সন্ন্যাস নিয়েছিলেন সেই জায়গায় থাকতে পেরে নিজেকে অনেকটা গর্বিত মনে করছি, আনন্দিত মনে করছি, ধন্য মনে করছি। ধনী মণ্ডপ বিশেষভাবে বিখ্যাত, কারণ এইখানে বিবেকানন্দ মোট 9 জন আর কি এখানে সন্ন্যাস গ্রহণ করেছিলেন আর কি, সংকল্প গ্রহণ করার পর সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সেইখানে দাঁড়িয়েই আজকে আমি তাকে রূপ দিতে পারলাম, তার জন্য আমি নিজে গর্বিত, আনন্দিত এবং প্রফুল্ল। তো এটা আমার জীবনে একটা বড় পাওয়া বলবো, যে আজকে তিরোধান দিবসে আমি আটপুরে এই মণ্ডপের সামনে যেখানে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন সেখানে আমি থাকতে পারলাম। প্রচণ্ড যেহেতু বৃষ্টি হচ্ছে, তো ছাতা ছাড়া এখানে দাঁড়ানো যাচ্ছে না, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন। এইটা স্বামীজির শয়নকক্ষ, উনি এখানে এসে এই কক্ষতে উঠতেন। এখানেও তার ছবিতে একটু প্রণাম জানালাম ধূপের মাধ্যমে। আর একটা কথা বলি যে 24শে ডিসেম্বর যেহেতু তিনি সন্ন্যাস নিয়েছিলেন এবং এখানেই নিয়েছিলেন আটপুরে, তাই 24, 25, 26শে ডিসেম্বর এখানে 3 দিন বিশাল উৎসব হয়, প্রচণ্ড ভক্তদের ভিড় থাকে। এই ধনী উৎসবের জন্যই বা বিবেকানন্দের সন্ন্যাস গ্রহণের জন্যই প্রতি বছর সব কটা রামকৃষ্ণ মিশনেই কিন্তু 24শে ডিসেম্বর ধনী উৎসব পালিত হয়। সারদা মাকেও একটু প্রণাম করে নিলাম। আটপুর ভ্রমণ 4টে এপিসোডে শেষ করলাম, কেমন লাগলো জানাবেন। আটপুরের উৎসব পালনের নির্ঘণ্ট একটা দিয়ে দিলাম, দেখে নিন। জলে পড়ে গিয়ে দেখুন একটু কাদা লেগে গেছে, ক্ষমা করে দেবেন।